স্বাগত আরটিভি সংবাদে। সাংবিধানিক প্রক্রিয়া মেনে নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানালেন নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বিগত 17 বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, ফ্যাসিবাদ শাসনামলে সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আর বিমানমন্ত্রী জানান, অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্ট। সরকারের প্রথম 6 মাসেই রদবদল হয় মন্ত্রিসভার। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে মন্ত্রীরা কৌশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। আপনি আসার পর এগুলো কি এ সময় গণমাধ্যম কর্মীদের নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 17 বছরের অব্যবস্থাপনা গরিব মানুষের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিফলন হয়নি। 8, 14 এবং 18 এবং 24 এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এই দেশের বিচার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিচারের রায় জজ সাহেব লিখত না, মন্ত্রণালয়ে দেখা হতো। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে সংসদের পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ কালচার থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে, সেই সাথে আগামী বছরে বিমানে যুক্ত হবে 10টি বোয়িং। ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের আপাতত চিন্তা নেই, যেগুলো আছে চলছে ভালো, এবং বাজেট এয়ারলাইন আনার জন্য আমরা চেষ্টা করতেছি। কম পয়সায় যাত্রীরা যাতে সব অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ভ্রমণ তারা করতে পারে। দক্ষতা আর জবাবদিহিতা বাড়িয়ে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরুজা খানম। আর দেশে যাতে খাদ্য মজুদে ভালো ভূমিকা রাখতে পারে দেশে, সেদিকেও কাজ করব, আর মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়। মন্ত্রণালয়ে যোগ দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার হেফাজত ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তি ইস্যুতে বলেন, ভুল বোঝাবুঝির নিরসন হবে। আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরো আগে গেলে ভালো হতো, এই টুকটাক যেগুলো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যেত। তো ইনশাল্লাহ আমি ওনাদের কাছে সবার কাছে যাব এবং গিয়ে কথা বলবো, আশা করি ইনশাল্লাহ ওই কনফিউশনটা দূর হয়ে যাবে। কর্মকর্তাদের সাথে প্রথম দিবসে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রো জেরি। আমাদেরকে কমিটেড হয়ে কাজ করতে হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচন পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বেলা 11টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে বরণ করে একটি অশ্বারোহী দল। পরে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করলে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া
কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে কর্মযাত্রা শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতির। 21শে আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখানে সরকার দলের কিছু সদস্য এই কমিটিটাকে একটা অলংকারিক কমিটি হিসাবে নিয়েছে। প্রত্যেকদিন একই ধরনের অজুহাত, যে স্টাডি করে আসে নাই, আবার একটু সময় লাগবে, অন্য দিন করা হোক, আজকে না হোক, আবার করা হোক। অর্থ মন্ত্রণালয়ের এনবিআর বিষয়ের এই ধরনের কমিটিতে যদি এই ধরনের কথা বলা হয় যে মিটিংয়ের এজেন্ডা বড় হয়ে গিয়েছে, আবার সময় দেওয়া হোক, এই ধরনের এক্সকিউজ দেওয়ার প্রবণতা ছিল। এবং এক সময় আমি বলতে বাধ্য হয়েছি যে এই মিটিংকে আমি আসলে আপনাদের সিদ্ধান্তের সাথে আমি একমত হতে পারলাম না। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুর নগরীর মাছুয়া পাড়া এলাকায় জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবক। বিষয়টি টের পেয়ে খালি গায়ে গলায় গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। তখন ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা উপরে উঠতে গেলে তাকেও সিঁড়িতেই হত্যা করে ঘাতকরা। এরপর তাদের 2 সন্তান আগামী চক্রবর্তী, প্রাপ্তি ও আয়ুষকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বাড়িটি তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে 2 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশ। 8 পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। এই ব্যাপারে মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, RTV। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের চেষ্টা করছে সরকার, জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা সভায় এসব কথা জানান মন্ত্রী। বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তাদের চাপে রাখতে হবে। সভায় নীতি গবেষণা কেন্দ্রের ট্রাস্টি সদস্য SK তৌফিক M হক, এক্সিকিউটিভ ডিরেক্টর শাকিল আহমেদ বক্তব্য রাখেন। যখন ভূখণ্ডের কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা মোকাবেলা করতে চাই, সেটা ধরে নিতে হবে সে আন্তর্জাতিক মোকাবেলাটা হলো আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, আমার দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পিছনে আপনারা আপনাদের জায়গা থেকে সোশ্যাল প্রেশার গ্রুপ হিসাবে কিংবা আমাদের ওয়াচডগ হিসাবে আপনারা ভূমিকা রাখবেন, যাতে জাতীয় কনসেনসাস তৈরি হয়। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় 10 বছর যেন 20 বছরে পরিণত না হয়, সেই শঙ্কায় কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রোহিঙ্গা সংকট মিয়ানমারে তৈরি হয়েছে, তাই মিয়ানমারেই এর সমাধান খোঁজা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সকালে হোটেল লেকশোরে রোহিঙ্গা সংকটের 10 বছরে মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ শঙ্কার কথা বলেন। সরকারের মূল উদ্দেশ্যই হল রাখাইন রাজ্য অর্থাৎ রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। এটি কেবল কোনো কূটনৈতিক পথ নয়, এটি সামনে এগোনোর একমাত্র টেকসই উপায়, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। The Rohingya crisis originated in Myanmar
রোহিঙ্গা সংকট মিয়ানমারে তৈরি হয়েছে, মিয়ানমারেরই এর সমাধান খোঁজা প্রয়োজন। রোহিঙ্গাদের ভেরিফিকেশন প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের যুক্ত করতে হবে। বাংলাদেশ আশা করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে যে আশ্বাস দেয়া হয়েছে তা তারা রাখবে। জালিয়াতি করে 2.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান AKM আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশন প্রথম কোনো মামলার অনুমোদন দিল। সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, MH এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেন। এতে সহযোগিতা করেন পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ 9 জন। সৃজন করে ব্যাংক কর্মকর্তারা পরস্পর যোগসাজশে 1,95,00,000 টাকা ঋণ তুলে আত্মসাৎ করেছে, এই অভিযোগ ছিল মূলত মমিনুর রহমানের। পরে অনুসন্ধানে দেখা গেছে যে মমিনুর রহমানের ঋণ পাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ব্যাংক কর্মকর্তারা তার নামে অভিযোগকারী, আমাদের এখানে যে অভিযোগকারী তার নামে লোন দিয়েছেন। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানার রূপার সম্পদ বিবরণী চেয়ে কারাগারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের অভিযোগ রয়েছে। জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন এবং তার স্ত্রী ফারজানা রূপা মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সরকার দুটি সূত্র রয়টার্সের অসীম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, এই আলোচনায় ইরানের নেতাদের সঙ্গে ইসলামাবাদ চুক্তি, পাকিস্তান সৌদি তুরস্কের মক্কা চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করবে দুই পক্ষ। পাশাপাশি তেহরানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে ট্রাম্পের হুমকি এবং হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংকট নিয়েও আলোচনা বৈঠক হবে। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।